হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম। আমি আবার একটা এমসিকিউর ওপরে ভিডিও নিয়ে চলে এসেছি, মানে মক পর্বের 7 নম্বর ভিডিও এটা। তো এই ভিডিওতে আমি যেই টপিকের ওপরে এমসিকিউগুলো রেখেছি সেটা হচ্ছে তোমার ইউটিলাইজেশন আর তোমার এস্টিমেশন অ্যান্ড কস্টিং, এর ওপরে আমি অনেকগুলো এমসিকিউ নিয়ে এসেছি। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর অতি অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের প্রশ্নোত্তর পর্ব শুরু করা যাক। দেখো কি দেওয়া রয়েছে। প্রথম কোশ্চেন, দ্য অ্যাবাভ সিম্বল বিলংস টু হুইচ বিলো দ্য লিস্টেড সুইচ গিয়ার। এই যে সিম্বলটা দেওয়া রয়েছে, এই সিম্বলটা কিসের সিম্বল? অপশানে কী কী আছে? সার্কিট ব্রেকার, ওপেন লিঙ্ক, 3 পোল সুইচ লাইন রিপ্রেজেন্টেশন, অপশান ডি লিঙ্ক। তো এটার সঠিক অ্যান্সার হচ্ছে ওপেন লিঙ্ক। ওপেন লিঙ্কের এটা হচ্ছে তোমার সিম্বল। সার্কিট ব্রেকারের সিম্বল কীরকম হয়? সার্কিট ব্রেকারের সিম্বল হয় এই রকম। যদি সিঙ্গেল পোল সার্কিট ব্রেকার হয় তাহলে এই রকম, এটা সিঙ্গেল পোল। আর যদি ডবল পোল হয়, ডবল পোল হলে আরেকটা এরকম হবে, এটা হবে ডট ডট হবে, এটা কানেক্ট থাকে। এইটা হয়ে গেল ডবল পোল। সিঙ্গেল পোল হলে শুধু একটা লাইন ড্র করব, এটা হচ্ছে সিঙ্গেল পোল সার্কিট ব্রেকার, আর দুটো নিলে ডবল পোল সার্কিট ব্রেকার। ঠিক আছে। আচ্ছা, 3 পোল সুইচ লাইন রিপ্রেজেন্টেশন, এইটা সার্কিট মানে এটার ইয়েটা কীরকম হয় সিম্বলটা? এটা হচ্ছে তোমার এইরকম 3টে লাইন থাকবে, মানে 3টে কন্ট্যাক্টর দিয়ে দেখানো হয় আর কি, এইরকমভাবে থাকে। এই 3টে শর্ট থাকে, এরকম কানেক্টেড থাকে। এখানে আমার একটা পয়েন্ট মনে আসলো যে তোমার ওভারলোড রিলের তোমার সিম্বল কীরকম হয়? এই রকম হয় তোমার ওভারলোড রিলের সিম্বল। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ইউজুয়ালি দ্য এক্সপেন্ডিচার অন সুপারভিশন চার্জেস ইজ এস্টিমেটেড টু বি ড্যাশ অফ দ্য টোটাল কস্ট। মানে কোনো একটা সিস্টেম বা কোনো একটা জিনিসের কনফিগারেশনের, তার জন্য কনফিগারেশন যেটা রয়েছে, তো তার উপর একটু দেখভাল করা উচিত। সুপারভিশন মানে কোথায় কখনো খারাপ হচ্ছে কি না বা কী কী মেনটেন্যান্স করতে হবে সেসবের দিকে একটু লক্ষ্য রাখতে হবে। তো তার জন্য আমার টোটাল কস্টের কতটা ব্যয় হয়, টোটাল কস্ট মানে টোটাল যে আমার টাকাটা খরচ হচ্ছে তার কত পার্সেন্ট ব্যয় হয়? 1% টু 1.5%। ঠিক আছে, 1 থেকে 1.5%-এর মতো এটা খরচ হয়। নেক্সট কোশ্চেন, অ্যাট হোয়াট লেভেল অফ কারেন্ট ফ্লো ডিউরিং ইলেকট্রিক শক ডেথ ইজ পসিবল। কী বলেছে? কোনো মানুষ বা কোনো হিউম্যান যদি শক খায় তাহলে মানে কারেন্টের ভ্যালু কত হলে সেই মানুষটার মৃত্যু হতে পারে? তো কোন অপশানটা সঠিক হবে? অপশান সঠিক হবে তোমার 50 to 100 মিলি অ্যাম্পিয়ার। মানে কোনো মানুষ যদি 50 to 100 মিলি অ্যাম্পিয়ার কারেন্টের শক খায় তাহলে তার কিন্তু মৃত্যুর পসিবিলিটি মানে খুব হাই। যদি ধরো তোমার এই যে দেওয়া আছে 1 to 8 মিলি অ্যাম্পিয়ার, যদি 1 মিলি অ্যাম্পিয়ার হয়, 1 মিলি অ্যাম্পিয়ারের যদি আমি শক খাই তাহলে জাস্ট একটু মানে বোঝা যায় যে কিছু একটা আমাকে মানে কোনো পিঁপড়ে কামড়ানোর মতো একটা জাস্ট একটা টাচ হবে যে কিছু একটা হলো। যদি 5 মিলি অ্যাম্পিয়ার হয়, 5 মিলি অ্যাম্পিয়ারের কারেন্টে যদি কেউ শক খায় তাহলে কিন্তু সে স্লাইটলি শক খাবে এবং ডিস্টার্বিং হবে। ঠিক আছে, বাট এটা কিন্তু পেনফুল হবে না। যদি 6 মিলি অ্যাম্পিয়ার টু 30 মিলি অ্যাম্পিয়ারের পর্যন্ত শক খায় তাহলে এটা কিন্তু পেনফুল শক হবে। আমাদের যে মাসেলগুলো থাকে মানে মাস্কুলার কন্ট্রোলগুলো হারিয়ে যেতেও পারে। ঠিক আছে। আর যদি 50 to 150 মানে 50 থেকে 150 150 মিলি অ্যাম্পিয়ারের শক খায় তাহলে কিন্তু খুব জোরে ঝটকা লাগবে। ঠিক আছে, এক্সট্রিম পেন হবে, যেই আমাদের রেসপিরেটরি সিস্টেম সেটা কিন্তু আটকে যেতে পারে, মানে অ্যারেস্ট হয়ে যেতে পারে। ঠিক আছে, মাস্কিউলার কন্ট্রাকশান মানে আমাদের যে মাসেলগুলো সেগুলো কন্ট্রাক্ট নাও হতে পারে। ঠিক আছে, এবং এতে মৃত্যুর সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে মিনিমাম কারেন্ট মানে 50 to 150 মিলি অ্যাম্পিয়ার। এর ওপরে যদি হয় ধরো তোমার 1000 মিলি অ্যাম্পিয়ার টু 4000 মানে 1 অ্যাম্পিয়ার টু 4.3 অ্যাম্পিয়ার যদি হয় তাহলে কীরকম হবে? তাহলে মানে এই কারেন্টের শক খেলে জেনারেলি আমাদের হার্টের যে পাম্প করার ক্ষমতাটা সেটা কিন্তু হারিয়ে ফেলে, মাস্কুলার কন্ট্রাকশান তো হবে না। ঠিক আছে, এবং ডেথের পসিবিলিটিটা আরও বেশি হয়ে যায়। ওকে, এর বেশি হলে যদি ধরো 10 অ্যাম্পিয়ার বা তার বেশি যদি হয় তাহলে ডেথ মানে মৃত্যু একদম বুঝতেই পারছো, একদম পুরো দোরগোড়ায় চলে এসে দাঁড়িয়ে থাকে, এমন অবস্থা হয়ে যায়। ঠিক আছে, নেক্সট, হোয়াট শুড বি দ্য ভ্যালু অফ আর্থিং রেজিস্ট্যান্স ফর লার্জ পাওয়ার স্টেশন। লার্জ পাওয়ার স্টেশনে যে আর্থিং করা হয় তার রেজিস্ট্যান্স কত নেওয়া হয়? অপশানে কী কী আছে দেখো। অপশানে আছে 1 ওহম, 0.5 ওহম, 2 ওহম, 5 ওহম। তো এটার অপশান কোন অপশানটা সঠিক উত্তর?
0.5 ওহম হচ্ছে তোমার সঠিক উত্তর। লার্জ পাওয়ার স্টেশনের ক্ষেত্রে 0.5 ওহম থাকে। আচ্ছা, স্মল সাবস্টেশনের ক্ষেত্রে থাকে 2 ওহম। এটা হচ্ছে স্মল সাবস্টেশন। নেক্সট কোশ্চেন, লিকেজ কারেন্ট অ্যালাউড বাই আইই রুল ইজ। আমরা আই রুল মানে ইন্ডিয়ান ইলেকট্রিসিটি রুল, ইন্ডিয়ান ইলেকট্রিসিটি রুল অনুযায়ী আমরা লিকেজ কারেন্ট কতটা পর্যন্ত আমরা অ্যালাউ করতে পারি। অপশানে কী কী আছে, 1/500 পার্ট অফ টোটাল কারেন্ট, 1/1500 পার্ট অফ টোটাল কারেন্ট, 1/5000 পার্ট অফ টোটাল কারেন্ট, 1/300 পার্ট অফ টোটাল কারেন্ট। অপশান সি 1/5000 পার্ট অফ টোটাল কারেন্ট। মানে এটা কত পার্সেন্ট হবে, এটা হবে তোমার 0.02% অফ টোটাল কারেন্ট। ঠিক আছে, এটা আই রুলের কত ধারা অনুযায়ী, এটা হচ্ছে আই রুল তোমার আছে 48-এ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলেছে, মিনিমাম সাইজ অফ কেবিল ফর লাইটিং সার্কিট ইজ ড্যাশ স্কোয়ার মিলিমিটার। মানে লাইটিং সার্কিটের জন্য একটা কেবিলের মিনিমাম সাইজ কত স্কোয়ার মিলিমিটারের হতে হবে। অপশানে আছে 1.5, 2.5, 3.5, 4.5। তো এখানে অপশন অনুযায়ী এ 1.5 স্কোয়ার মিলিমিটারের হতে হবে। আই রুল অনুযায়ী তোমার যদি কপারের কেবিল হয়, কপারের কেবিলে হচ্ছে মিনিমাম সাইজ হবে 1 স্কোয়ার মিলিমিটার। ঠিক আছে, আর যদি তোমার অ্যালুমিনিয়ামের হয়, অ্যালুমিনিয়াম কেবিল হয়, তাহলে হচ্ছে 1.5 স্কোয়ার মিলিমিটার। ওকে, নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ফার্স্ট স্টেপ অফ এনি মেটেরিয়াল প্রকিউরমেন্ট প্রসেস। ঠিক আছে, কোনো ম্যাটেরিয়ালের প্রকিউরমেন্ট প্রসেসের ফার্স্ট স্টেপ কী। অপশান কী কী আছে, ডিমান্ড, পারচেস অর্ডার, পেমেন্ট, সেটেলমেন্ট। লাস্ট অপশান আছে মেটেরিয়াল ইন্সপেকশন। তো অপশান এ ডিমান্ড, আমার ফার্স্ট স্টেপ হচ্ছে ডিমান্ড। প্রকিউরমেন্ট প্রসেস মানে কি, প্রকিউরমেন্ট প্রসেস মানে হচ্ছে যে বাইরের আউটসাইড সোর্স থেকে, মানে বাইরের সোর্স থেকে আমরা ভালো জিনিসপত্র বা সার্ভিস পাওয়ার জন্য যেই যে অ্যাকশানগুলো নিই, সেই প্রসেসটাকে বলে প্রকিউরমেন্ট প্রসেস। ঠিক আছে, এই প্রসেসটার মধ্যে কী কী থাকে, রিসার্চিং ভেন্ডার, অর্ডার রিকোয়েস্ট, বাজেট নেগোসিয়েশন, পারচেস, অডিট, এইসব থাকে। তো ফার্স্ট স্টেপ কি, প্রকিউরমেন্ট প্রসেসের ফার্স্ট স্টেপ হচ্ছে আমি যেই গুডস বা যেই সার্ভিসটা আমি নিয়ে আসতে চলেছি তার দরকার, প্রয়োজনটা কতটা বা তার ডিমান্ড কতটা। ঠিক আছে, তো সেই জন্য অপশান এ হচ্ছে তোমার সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, অ্যাকর্ডিং টু আই রুলস ফর সার্ভিস কানেকশন for low and medium voltage line, the height of the service line conductors erected across a street must not be less than। আচ্ছা, আই রুলস অনুযায়ী কি বলেছে, যে সমস্ত রাস্তা দিয়ে, মানে ধরো স্ট্রিট দিয়ে, স্ট্রিটের ওপর, রাস্তার ওপর দিয়ে আমাদের যে ট্রান্সমিশন লাইন বা এমনি ডিস্ট্রিবিউশন লাইন যেগুলো ক্রস করেছে, তো মিনিমাম কত হাইটে থাকতে হবে, মানে তার কম হওয়া চলবে না। ঠিক আছে, তো অপশানে কী কী রয়েছে, অপশানে রয়েছে 5.490, 5.97, 6.10, 5.18। তো এখানে বলে দিয়েছে তো এখানে আরেকটা জিনিস বলেছে, লো অ্যান্ড মিডিয়াম ভোল্টেজ। লো অ্যান্ড মিডিয়াম ভোল্টেজের জন্য হয় 5.97 মিটার। এইটা হচ্ছে মিনিমাম আমাকে, মানে গ্রাউন্ড থেকে ডিস্ট্যান্সটা রাখতে হবে, হাইটটা রাখতে হবে। ঠিক আছে, হাই ভোল্টেজের জন্য কত হয়, হাই ভোল্টেজ যদি হয়, হাই ভোল্টেজের জন্য আমাকে হাইটটা মিনিমাম রাখতে হবে 6.1 মিটার, মানে যেটা তোমার অপশান সি আছে, এটা হচ্ছে তোমার হাই ভোল্টেজের জন্য। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং আই রুল গিভস ইম্পর্টেন্স টু দ্য রিস্টোরেশন অফ পারসন সাফারিং ফ্রম ইলেকট্রিক শক। কি বলেছে, যে ইন্ডিয়ান ইলেকট্রিসিটি রুল অনুযায়ী যে একটা পারসন যে ইলেকট্রিক শক খেয়েছে সে আবার তার আগের অবস্থায় ফিরে আসবে, মানে আবার তার সুস্থ কন্ডিশনে ফিরে আসবে, এটার জন্য আই রুলস কোন ধারা অনুযায়ী তার ইম্পর্টেন্স দেয় বা গুরুত্বটা দেয়। কোশ্চেনটা আশা করি বোঝা গেছে তোমাদের কাছে। তো কী কী অপশান আছে, কন্ট্রাক্টর রুল 46, সুইচ রুল 37, কাট আউট রুল 44, এনার্জি মিটার রুল 38। অপশান সি কাট আউট রুল 44। কাট আউট রুল 44-এ কী বলছে, এইটা কিসের মানে কী ব্যাপারে বলছে, এই আই রুলটা বলছে ইনস্ট্রাকশন ফর রিস্টোরেশন অফ পারসন সাফারিং ফ্রম ইলেকট্রিক শক। ঠিক আছে, 37 মানে কি, মানে সুইচ রুল 37 মানে এটা আই রুলসের আন্ডারে পড়ছে। আই রুলস এই 37টা কী বলে, এটা বলে যে সাপ্লাই টু ভেহিকেল, ক্রেনস,
সাপ্লাই টু ভেহিকেল ক্রেনস এটসেট্রা। ঠিক আছে। 38 কি বলছে? 38 হচ্ছে কেবলস ফর পোর্টেবল অর ট্রান্সপোর্টেবল অ্যাপারেটাস। কেবল ফর পোর্টেবল or transportable apparatus। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, হুইচ আই রুল ইজ অ্যাপ্লিকেবল টু আর্থ টার্মিনাল অন কনজিউমার প্রেমিসেস। বলছে কনজিউমারের সাইড থেকে মানে আমার যে আর্থিং করতে হবে, মানে আমাদের যে ডোমেস্টিক আর্থিংটা করতে হয়, এটা আই রুলসের কোন ধারায় অনুযায়ী মানে অ্যাপ্লিকেবল, বা ইন্ডিয়ান ইলেকট্রিসিটি রুলের কোন ধারায় এটা বলা রয়েছে। এটা দেওয়া আছে রুল 33-তে। ঠিক আছে, আই রুলসের 33-তে বলা আছে যে আমাদের যে কনজিউমার মানে ডোমেস্টিক শুধু নয়, কনজিউমার মানে সেটা আমাদের ছোটোখাটো ইন্ডাস্ট্রিও হতে পারে, যেখানে আমাদের কারেন্ট আমরা পাওয়ার নিচ্ছি, তো সেখানে আমাদেরকে আর্থিং করতে হবে। ঠিক আছে। আচ্ছা, রুল 30 কী বলছে? রুল 30 হচ্ছে সার্ভিস লাইন্স অ্যান্ড অ্যাপারেটাস অন কনজিউমার পারমিসেস। 30 বলছে সার্ভিস লাইন্স অ্যান্ড অ্যাপারেটাস অন কনজিউমার্স প্রিমিসেস। রুল 77 এটা কি বলছে? এটা বলছে রুল 77 হচ্ছে ক্লিয়ারেন্স অ্যাবাভ গ্রাউন্ড অফ দ্য লোয়েস্ট কন্ডাক্টর। মানে মাটি থেকে কতটা দূরে আমার একটা কন্ডাক্টর থাকবে যে ইলেকট্রিসিটি ক্যারি করবে। ঠিক আছে। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, fill in the blanks with the correct option. According to I rules 1956, low voltage is where the voltage does not exceed 650 volt, 550, 250, 350। কোন অপশানটা সঠিক হবে? অপশান সি। অপশান সি 250 ভোল্ট। 250 ভোল্ট হচ্ছে আমার সঠিক অ্যান্সার। এটা এই কোশ্চেনটা মনে হয় আমি কোনো একটা অন্য একটা মকেতে নিয়েছিলাম, তবু আমি আরেকবার বলে দিচ্ছি। লো ভোল্টেজ মানে হচ্ছে আমার থাকবে 250 ভোল্ট। ঠিক আছে। এর টলারেন্স কত? এর টলারেন্স হচ্ছে ±6%। মিডিয়াম ভোল্টেজ হচ্ছে তোমার 650 ভোল্ট। ঠিক আছে। এর টলারেন্স কত? এর টলারেন্স হচ্ছে ±6%। টলারেন্স মানে কি, যে আমি 250 ভোল্ট আমি তার সঙ্গে নিয়েছি, যে টলারেন্স হচ্ছে +6%। তো 250-এর যদি 6% নিই মানে তোমার আসবে 15, মানে তুমি যেখানে 250 ভোল্ট যাওয়ার কথা সেখানে তুমি তার যদি 6% নাও মানে 15 হবে। তো 265 পর্যন্ত তুমি সেখানে অ্যাপ্লাই 265 ভোল্ট যদি কোনো কারণে চলে আসে, মানে ওভার ভোল্টেজ হয়ে যায়, সেটা সে সহ্য করে নিতে পারবে বা সেটা অ্যাপ্লিকেবল হবে। বা আমি যদি 15 দিকে কমিয়ে দিই তাহলে হয় তোমার 235 থেকে 265-এর মধ্যে আমার ভোল্টেজটা থাকবে। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেছে? টলারেশন মানেটা কি, বা ভ্যারিয়েশন, টলারেশন বা ভ্যারিয়েশন। ঠিক আছে। হাই ভোল্টেজের রেঞ্জ কত হয়? হাই ভোল্টেজ হচ্ছে তোমার 33 কেভি এত পর্যন্ত। আর এক্সট্রা হাই ভোল্টেজ হচ্ছে 33 কেভির ওপরে। ঠিক আছে। নেক্সট কোশ্চেন কী বলছে? অ্যাকর্ডিং টু আই রুলস 1956, দ্য ব্রেকিং স্ট্রেংথ অফ অল কন্ডাক্টর অফ ওভারহেড পাওয়ার লাইন শ্যাল বি। বলছে 1956 আই রুলস অনুযায়ী ওভারহেড পাওয়ার লাইনের ব্রেকিং স্ট্রেংথ কতটা থাকা উচিত মিনিমাম। ঠিক আছে। তো কোন অপশানে কী কী আছে? নট লেস দ্যান 450, নট লেস দ্যান 350 কেজি, নট লেস দ্যান 250 কেজি, তারপর এটা আছে নট লেস দ্যান 500 কেজি। তো অপশান বি নট লেস দ্যান 350 কেজি। এটা আই রুলসের কত নম্বর ধারা বা কত নম্বর রুলস অনুযায়ী? এটা হচ্ছে তোমার 74। রুল 74 কী বলে? রুল 74 তোমার এটা ইনফরমেশন দেয় রিগার্ডিং মেটেরিয়াল অ্যান্ড স্ট্রেংথ। রিগার্ডিং মেটেরিয়াল মানে যেই মেটেরিয়ালটা ইউজ করব এবং তার স্ট্রেংথ কেমন।
ঠিক আছে, তো এটার ব্যাপারে আই রুল 74-এতে লেখা আছে। ঠিক আছে, নেক্সট, ড্যাশ ওয়ারিং ইজ ইউজড ইন রেসিডেন্সিয়াল, কমার্শিয়াল অ্যান্ড পাবলিক বিল্ডিং টু ইমপ্রুভ অ্যাপিয়ারেন্স। কী দেওয়া আছে? কন্ডুইট, মেটাল, ক্লিট, ব্যাটেন। অপশান এ কন্ডুইট ওয়্যারিং মানে যেগুলো তোমরা দেখেছো যে বাড়িতে পিভিসি লাইন দিয়ে পাইপগুলো থাকে, যে না পিভিসি পাইপগুলো, সেই পাইপের ভেতর দিয়ে আমরা ওয়্যারিং করি। ঠিক আছে, আর কনসিলিং মানে হচ্ছে যেগুলো আমরা এখন যেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই পাকার ঘরেতে করা হয়, যে দেওয়ালের ভেতর দিয়ে মানে প্লাস্টার যেটা করা হয়, প্লাস্টারের ভেতর দিয়ে যেই আমরা পাইপ দিয়ে দিই, তার থ্রু দিয়ে যেটা করা হয় সেটাকে বলে কনসিল। আর কন্ডুইট মানে ওপরে পিভিসি লাইন দেওয়া থাকে। আচ্ছা, ক্লিট বা ব্যাটেন এটা কীরকম দেখো, আমি তোমাদেরকে দুটো ছবি দেখাচ্ছি তাহলে বুঝতে পারবে ক্লিট আর ব্যাটেন টাইপটা কীরকম হয়। দেখো এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার ক্লিট ওয়্যারিং। ঠিক আছে, বাঁদিকে যেটা রয়েছে এটা হচ্ছে ক্লিট ওয়্যারিং। আচ্ছা, ব্যাটেন ওয়্যারিংটা কীরকম হয়? এইটা হচ্ছে তোমার ব্যাটেন ওয়্যারিং। দেখো তোমরা হয়তো দেখেছো যে পুরানো যে অফিসগুলো থাকে সেখানে এরকম পুরানো অফিসগুলোতে এরকম ওয়্যারিং করা থাকে, এগুলোকে বলে ব্যাটেন ওয়্যারিং। ওকে, নেক্সট কোশ্চেন, অ্যাকর্ডিং টু আই রুলস দ্য ম্যাক্সিমাম লোড অন পাওয়ার সাব সার্কিট শুড নট এক্সিড ড্যাশ ওয়াট। মানে আই রুলস অনুযায়ী পাওয়ার সাব সার্কিটে ম্যাক্সিমাম কত ওয়াটের লোড আমরা দিতে পারি বা থাকতে পারে। অপশানে কী কী রয়েছে? 3000, 1000, 5000, 10000। অপশান এ 3000, মানে 3000 ওয়াটের বেশি আমরা লোড সাব সার্কিটে কানেক্ট করতে পারবো না। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইন্ডিয়ান ইলেকট্রিসিটি রুলস ডেসক্রাইব অ্যাবাউট দ্য পিরিয়ডিক্যাল অ্যান্ড টেস্টিং অফ কনজিউমার্স ইনস্টলেশন? কী কী রয়েছে? রুল 56, 46, 54, 31। অপশান বি 46। নেক্সট কোশ্চেন, in which of the following lighting system more than 90% of total light flux is made to fall directly on the working plane with the help of deep reflector? কি বলছে যে কোন লাইটিং সিস্টেমে টোটাল লাইট ফ্লাক্সের 90% ওয়ার্কিং প্লেনেতে এসে পৌঁছায়, মানে সেটা রিফ্লেক্টারের হেল্পে, উইথ দ্য হেল্প অফ ডিপ রিফ্লেক্টার। কোন লাইটিং সিস্টেমে? অপশান কি আছে? ডাইরেক্ট লাইটিং, তারপরে কি আছে? ইনডাইরেক্ট লাইটিং, জেনারেল ডিফিউশন লাইটিং, সেমি ইনডাইরেক্ট লাইটিং। 90% যখন আসে তখন সেটাকে বলে ডাইরেক্ট লাইটিং। ঠিক আছে, ডাইরেক্ট লাইটিং মানে কীরকম? ধরো তোমার একটা ল্যাম্প থেকে ডাইরেক্টলি লাইটটা ডাউনওয়ার্ড হয়ে আছে, 90% এখানে লাইট ফ্লাক্স এসে পৌঁছাচ্ছে। যদি কোনো কারণে লাইটটা নিচের দিকে না এসে আপওয়ার্ড হয়ে যায় সেটাকে বলে ইনডাইরেক্ট লাইটিং স্কিম। সেমি ডাইরেক্ট লাইটিং স্কিম মানে 60 to 90% লাইট ফ্লাক্স ডাউনওয়ার্ড আসবে, মানে ওয়ার্কিং প্লেনেতে পৌঁছাবে 60 to 90%, আর 90%-এর ওপরে হয়ে গেলে সেটা হচ্ছে ডাইরেক্ট লাইটিং। সিমিলারলি সেমি ইনডাইরেক্ট লাইটিং মানে 60 to 90% যদি লাইট ফ্লাক্স আপওয়ার্ড হয়ে যায় তখন সেটাকে বলে সেমি ইনডাইরেক্ট লাইটিং। ঠিক আছে, নেক্সট কোশ্চেনটা কী বলেছে? দ্য ক্যান্ডেল পাওয়ার অফ এ ল্যাম্প প্লেসড নর্মাল টু এ ওয়ার্কিং প্লেন ইজ 60 CP. ফাইন্ড দ্য ডিস্টেন্স ইফ দ্য ইলুমিনেশন ইজ 15 লাক্স। আচ্ছা, ইলুমিনেশনের সূত্র কি? ইলুমিনেশন = আমরা জানি টোটাল ফ্লাক্স বাই এরিয়া, বা এটাকে আমরা লিখতে পারি সিপি ক্যান্ডেল পাওয়ার ইন্টু ওমেগা। ওমেগাটা কি? ওমেগাটা হচ্ছে এখানে সলিড অ্যাঙ্গেল ইন্টু এ। সলিড অ্যাঙ্গেল ওমেগা = কী হয়? ওমেগা হয় A/d²। ডি মানে ডিস্টেন্স, ঠিক আছে, এ মানে এরিয়া। আচ্ছা, তো আমি যদি এখানে এটাকে লিখি, মানে এই সলিড অ্যাঙ্গেলটা যদি আমি এখানে প্লেস করি তাহলে কি হবে দেখো, তাহলে হচ্ছে আমার E=CP/d²। তো কোশ্চেনে আমার মানে ইলুমিনেশন বলে দেওয়া আছে, 15, আর সিপি দেওয়া আছে 60, মানে 15 = 60/d²। তো 4×15 = 60, তো D = আসবে 2 মিটার। অপশান ডি হচ্ছে তোমার সঠিক অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন,